রাজনীতি এমন একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় আপনি ব্যক্তি অনেক যোগ্য হতে পারে, কিন্তু ব্যক্তির আরেকটা যোগ্যতা হচ্ছে জনগণকে ঐক্যবদ্ধ করতে পারছে। ফলে আমরা আমাদের জীবনের ছাত্র আন্দোলন থেকে এখন পর্যন্ত ভালো নির্বাচন ঠিকঠাক মতো দেখে উঠতে পারলাম না। যখন নির্বাচন করার মতো একটা জায়গাতে আমরা আসলাম, তখন নির্বাচন ব্যাপারটাই উঠে গেল। কেননা স্বেচ্ছাচারিতার পরিণাম তো দেখলাম। আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দলের পরিণতি কি ঘটলো শেখ হাসিনার নেতৃত্বে, তাকে নিজেকে পালিয়ে যেতে হলো। সেই জায়গা থেকে আমরা বলবো যে নির্বাচন খুব জরুরি, কিন্তু একই সাথে ওইটা জরুরি যে নির্বাচনের সত্যিকার অর্থে জনগণের হাতে ক্ষমতা আছে। যেখানে একজন 5 বছরের জন্য নির্বাচিত হলেও তাকে জবাবদিহিতা করতে হচ্ছে জনগণের কাছে, পদে পদে জবাবদিহিতা করতে হচ্ছে। যে আপনি বলেন নাগরিক সচেতন, আমাদের দেশে এটা একটা বড় সমস্যা। আমি নির্বাচনের কথা যদি বলি, আগামীতে যে নির্বাচন হবে, আমাদের দেশের মানুষ ভোট দেয় মার্কাকে। যদি আমি একটা উদাহরণ হিসাবে বলি, আমাদের জনাব জুনায়েদ সাকি একটি আসনে নির্বাচন করছেন, ওনার চেয়ে অনেক 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 অযোগ্য একটি ব্যক্তি দাঁড়িয়েছেন একটি পরিচিত মার্কা। সেই অপরিচিত অনেক অযোগ্য ব্যক্তিটা সেই পরিচিত মার্কা দিয়ে বিপুল ভোটে পাশ করে যান। সেই ক্ষেত্রে জনগণকে কিভাবে সচেতন করা যায়? এটা অনেক বড় প্রশ্ন। এই প্রশ্নে আমার অনেক বড় উত্তর আমি যেতে পারছি না এই মুহূর্তে। আমার সত্যি সত্যি আমার সময় একেবারেই কমে গেছে। শুধু এইটুকু বলবো যে রাজনীতি এমন একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় আপনি ব্যক্তি অনেক যোগ্য হতে পারে, কিন্তু ব্যক্তির আরেকটা যোগ্যতা হচ্ছে জনগণকে ঐক্যবদ্ধ করতে পারছে কিনা। ফলে আমাদের রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে যখন আমরা ঢুকবো, জনগণকে ঐক্যবদ্ধ করাই রাজনৈতিক ব্যক্তির কাজ। সেটা করতে পারাটাই তার যোগ্যতার একটা গুরুত্বপূর্ণ মাপকাঠি। সেটা করতে ব্যর্থ হলে তার অন্য যে ক্ষেত্রে যে যত যোগ্যতাই থাকুক না কেন, রাজনীতির ক্ষেত্রে তার যোগ্যতার প্রশ্ন তো একটু প্রশ্নবিদ্ধ হবেই। হ্যাভিং সেড দ্যাট, আমি যে কথাটা আবার সাথে যুক্ত করব সেটা হচ্ছে যে যদি একজন যোগ্য ব্যক্তির জনগণকে ঐক্যবদ্ধ করতে দুস্তর বাধা সৃষ্টি করে রাখা হয়, সেটা আমাদের দূর করা দরকার। যেমন আমাদের দেশের নির্বাচনগুলোতে পেশি শক্তির ব্যবহার, টাকার খেলা, প্রশাসনিক কারসাজি এবং এই যে ধরেন দ্বিদলীয় ব্যবস্থার একটা বিপুল আধিপত্য, এগুলোকে ভাঙার কোনো রাস্তা আমরা পদ্ধতিগতভাবে আমাদের এখানে খুবই দুর্বল, নাই বললেই চলে। এবং তারপর তো নির্বাচনটাও নাই। নির্বাচন থাকলেও কিছুটা একটা ব্যবস্থা, একটা লড়াই হয়তো করা যেত। ফলে আমরা আমাদের জীবনের ছাত্র আন্দোলন থেকে এখন পর্যন্ত ভালো নির্বাচন ঠিকঠাক মতো দেখে উঠতে পারলাম না। যখন নির্বাচন করার মতো একটা জায়গাতে আমরা আসলাম, তখন নির্বাচন ব্যাপারটাই উঠে গেল। সেই জায়গা থেকে আমরা বলবো যে নির্বাচন খুব জরুরি, কিন্তু একই সাথে ওইটা জরুরি যে নির্বাচনের সত্যিকার অর্থে জনগণের হাতে ক্ষমতা আছে। জনগণ তার ভোটের অধিকার প্রয়োগ করে পরিবর্তনটা ঘটাতে পারেন। এই উপলব্ধি যদি জনগণের কাছে থাকে, তাহলে যেটা নাজিমুদ্দিন আলম ভাই শুরুতে বললেন, যে শুরুতে না দ্বিতীয় ধাপে বললেন, যে এই তার পক্ষে আর ওই চাঁদাবাজি, ওই যে নিজের আত্মীয় স্বজন ভাই বেড়াদার দিয়ে পুরো একটা দখলবাজি, লুটপাট, দুর্নীতি, হত্যাযজ্ঞ এগুলো চালানো সম্ভব হবে না। কারণ জনগণ তাকে দেখছে এবং তার ক্ষমতা আছে তাকে সরিয়ে দেওয়া। ফলে একটা নির্বাচন ব্যবস্থা একটা প্রতিরোধের জায়গা সৃষ্টি করবে, কিন্তু কেবল নির্বাচন 5 বছর পরে এই প্রতিরোধের জায়গাটা তৈরি করতে পারে না। ফলে নির্বাচনী গণতন্ত্রেও আমরা দেখি যে এই ধরনের আধিপত্যের জায়গাগুলো থাকে, যার ফলে আমরা রাষ্ট্র ব্যবস্থার আরো পরিবর্তন চাইছি, যেখানে সত্যিকার অর্থে ক্ষমতার ভারসাম্য থাকবে, যেখানে একজন 5 বছরের জন্য নির্বাচিত হলেও তাকে জবাবদিহিতা করতে হচ্ছে জনগণের কাছে, পদে পদে জবাবদিহিতা করতে হচ্ছে। মানুষের আশ্রয় আছে, সেটা আদালতে, গণমাধ্যমে এবং দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কাছে। সাংবিধানিক প্রতিষ্ঠানের কথাই ধরেন, একটা সাংবিধানিক প্রতিষ্ঠান সেটা তো সরকারের প্রতিষ্ঠান না, সেটা তো সরকারকে সরকারেও তার কাছে একটা পক্ষ মাত্র, যেমন অন্যান্যরা পক্ষ। কাজেই সাংবিধানিক প্রতিষ্ঠান সেইভাবে যাতে কাজ করতে পারে, সরকারকে চ্যালেঞ্জের মধ্যে রাখতে পারে, সেইটা রাখতে হলে সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ আমরা যদি সরকারের হাতে রাখি, বাংলাদেশে এটা চলবে না। এমনকি ভারতের মতো এত বছর ধরে নির্বাচনী গণতন্ত্র যেখানে আছে, সেখানে চলছে না। সেখানেও ন্যায়পাল নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা এবং চিফ জাস্টিসের সমন্বয়ে কনস্টিটিউশনাল কমিশন নিয়োগ দেয়। এই বিধান ওনারা সুপ্রিম কোর্ট রায় দিয়ে নির্বাচন কমিশনের ক্ষেত্রেও রায় দিয়েছেন, যদিও বিজেপি সরকার ওই প্রধান বিচারপতির জায়গায় একজন ইউনিয়ন মিনিস্টার ঢুকিয়ে আইন পাশ করেছে। কিন্তু তাদেরকে ওই জায়গায় আসতে হয়েছে, বিরোধী দলের নেতার সম্মতির ভিত্তিতে কিন্তু নির্বাচন কমিশন এখনো গঠন করতে হচ্ছে, যদিও তারা অভিযোগ করেছেন যে তাদের কথা ঠিক রাখা হয়নি। কিন্তু আমরা বলছি যে বাংলাদেশে যে অভিজ্ঞতার মধ্যে আমরা গেছি, তাতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন কমিশন সহ, তাতে আমরা যদি সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগের ব্যবস্থা না করি, এই সাংবিধানিক বদল যদি না হয়, তাহলে আবারও আমরা একই জায়গার মধ্যে
মানে ঘুরপাক খেতে থাকবো যে ওই যে দলীয় প্রভাবিত নির্বাচন কমিশনকে একটু টুইস্ট করে ব্যবহার করে আবারও ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা চেষ্টা, এই জায়গাগুলো ঘটবে। ফলে সাংবিধানিক পরিবর্তনের যে প্রশ্নটা আনা হচ্ছে সেটা এই কারণে যে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য, যাতে করে একটা সরকার স্বেচ্ছাচারী হয়ে উঠতে না পারে। এবং সেইটা ঘটলেই রাজনৈতিক দলের জন্য ভালো, কারণ স্বেচ্ছাচারিতার পরিণাম তো দেখলাম। আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দলের পরিণতি কি ঘটলো শেখ হাসিনার নেতৃত্বে, তাকে নিজেকে পালিয়ে যেতে হলো। এবং একটা মানে রাজনৈতিক ভাবে এইরকম মানে অবস্থা কোন দলই নিশ্চয়ই নিজের ভবিষ্যৎ হিসেবে দেখবে না। ফলে সেইটা যদি খেয়াল রাখে কেউ, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের ওই গ্যারান্টিটাই রাজনৈতিক দলকেও রক্ষা করবে এই ধরনের পরিণতি থেকে। ফলে আমরা ওই পরিবর্তনের জায়গাটাতে জন্য আমরা লড়াই করছি, আমরা এই লড়াইয়ে থাকবো। আমরা মনে করি এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে।